ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে এই ভিডিওতে আমি একটা নতুন জিনিস তোমাদের পড়াতে চলেছি। তোমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে পড়ানোর সময় আমরা ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা পড়েছিলাম, অর্থাৎ অবকলন, যেটা কিনা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা প্রথম ক্রমের অবকলন, তো ওই চ্যাপ্টারের দুটো পার্ট আছে। আমরা পার্ট এ চ্যাপ্টারটা পড়ে নিয়েছিলাম, পার্ট এ চ্যাপ্টারের সমস্ত অঙ্কও করে নিয়েছিলাম, কিন্তু পার্ট বি চ্যাপ্টারটা আমাদের পড়া হয়নি, পার্ট বি চ্যাপ্টারটা বাকি ছিল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডিফারেন্সিয়েশনের ওই পার্ট বি পোর্শনটা। তো চলো দেখে নেওয়া যাক পার্ট বি পোর্শনে কি আছে। ডিফারেন্সিয়েশনের পার্ট বি পোর্শনটাই আমরা মোটের ওপর দুটো উপপাদ্য পড়ব, ঠিক আছে? দুটো উপপাদ্য পড়ব ফাংশনের উপর, এবং সেই উপপাদ্য দুটো প্রয়োগ করে আমরা কিছু কিছু প্রবলেম সলভ করব। কীরকম ধরনের প্রবলেম সলভ করব সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। প্রথমে উপপাদ্যর যে বিবৃতি সেইটা কি ওটা আমরা দেখে নিই, তারপর এই চ্যাপ্টার থেকে কেমন ধরনের প্রবলেম আসে সেইগুলো দেখে নেব। খুব কমন কিছু প্রবলেম আসে, তাই এই চ্যাপ্টারের একটা অঙ্ক যদি করতে পারো পরেরটা নিজেও পারবে, এইরকম ধরনের খুব কমন কিছু ভাষা দিয়ে লিখতে হয় সবকটাই অঙ্ক। সেই জন্য এখান থেকে যে অঙ্কটা পরীক্ষায় আসে বা পরীক্ষায় আসবে সেটা অ্যাটেন্ড করা খুব সহজ। চলো তাহলে শুরু করি। আমরা এই চ্যাপ্টারে দুটো উপপাদ্য পড়ব বললাম, যার প্রথম উপপাদ্যটা হচ্ছে রোলের উপপাদ্য বা রোলস থিওরেম। রোলের উপপাদ্য বা রোলস থিওরেম জিনিসটা কি? তো রোলের উপপাদ্যের যেটা মূল বক্তব্য সেইটা হচ্ছে কি, চলো বুঝে নাও ভালোভাবে। যদি এফ অফ এক্স এক্সের একটি বাস্তব অপেক্ষক হয়, যদি এফ অফ এক্স এক্সের একটি বাস্তব অপেক্ষক হয় এবং অপেক্ষকটি এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি বদ্ধ বিস্তারে এমনভাবে সংজ্ঞাত হয় যে, তার মানে কি এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, তার মানে এখানে কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল বলতে চেয়েছে, ঠিক আছে? বদ্ধ বিস্তার মানে আমরা জানি ক্লোজ ইন্টারভ্যাল, তাহলে ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি এই বিস্তারের মধ্যে বলেছে। তো অপেক্ষকটি এই বদ্ধ বিস্তারে এমনভাবে সংজ্ঞাত হয় যে কি না, এক নম্বর কন্ডিশন হচ্ছে এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি বিস্তারে সন্তত, মানে কি কন্টিনিউয়াস। তার মানে যেহেতু লেস দ্যান ইকুয়াল টু আছে, তার মানে হচ্ছে কি ক্লোজ ইন্টারভ্যাল, অর্থাৎ ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি বিস্তারে তোমাকে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। এবং দুই নম্বর শর্তটা হচ্ছে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, মানে এখানে দেখো ইকুয়াল নেই, অর্থাৎ এটা ওপেন ইন্টারভ্যাল, তাহলে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি বিস্তারে অবকলনযোগ্য হতে হবে। এবং কি হতে হবে, এই যে ইন্টারভ্যালের কথা বলা হলো, যে বদ্ধ বিস্তারের কথা বলা হলো, তার যে দুটো স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট, যে দুটো তোমার সাইডের পয়েন্ট থাকছে এ এবং বি, এই দুটো বিন্দুতে অপেক্ষকের মান অর্থাৎ ফাংশনাল ভ্যালুটা সেম হতে হবে, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হতে হবে। তাহলে এ ও বি এর মধ্যে এক্সের অন্তত পক্ষে একটি মান, ধরে নাও সেটা সি, পাওয়া যাবে, যার জন্য ওই সি বিন্দুতে এফ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হবে। আমরা আবার রিপিট করছি, তাহলে আমাদের এই উপপাদ্যটায় কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে যে যদি এফ অফ এক্স একটা এক্সের ফাংশন হয় যেটা ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বিতে সংজ্ঞাত, ঠিক আছে? তোমার হাতে ধরো এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে যেটা ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বিতে সংজ্ঞাত, এবং সেই সঙ্গে আরও 3টে কন্ডিশনও সিদ্ধ করে। প্রথম কন্ডিশনটা হলো ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বিতে কন্টিনিউয়াস, আর ওপেন ইন্টারভ্যাল এ কমা বি, যেহেতু এখানে ইকুয়াল নেই তার মানে ওপেন ইন্টারভ্যাল এ কমা বি বিস্তারে অবকলনযোগ্য। এবং ওই যে বদ্ধ বিস্তারের কথা বলা হয়েছে, সেই বদ্ধ বিস্তারের দুটো সাইড পয়েন্টে ফাংশনাল ভ্যালু দুটো যদি সেম হয়, যদি এই 3টে শর্ত সিদ্ধ করে, তাহলে এই এ থেকে বি এর মধ্যে অন্ততপক্ষে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, যে বিন্দুতে এফ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হবে। তাহলে এখানে দেখো আমাদের ইন্টারভ্যালটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি। তো ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে আমার শর্তটা কি? শর্তগুলো হচ্ছে এরকম যে ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বিটাতে পুরোটাতেই কী হতে হবে, ফাংশনটা কন্টিনিউয়াস যদি হয়,
আর ওপেন ইন্টারভ্যাল এ কমা বিতে যদি ডিফারেন্সিয়েবল হয় অর্থাৎ অবকলনযোগ্য যদি হয়, অবকলনযোগ্যতা তারপরে সন্ততা এগুলো আমরা যাচাই করা শিখেছি আগে, এবং এই এ পয়েন্টে এফের যা ভ্যালু আর বি পয়েন্টে এফের যা ভ্যালু এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে এ থেকে বি এর মধ্যে যে কোনো জায়গায় অন্ততপক্ষে একটা, বেশিও হতে পারে, অন্ততপক্ষে একটা আমরা সি খুঁজে পাবো, মানে একটা যে কোনো পয়েন্ট ধরো সি খুঁজে পাবো যে বিন্দুতে এফের ডেরিভেটিভটা 0 হবে। এই হলো আমাদের রোল উপপাদ্য। তো এই রোল উপপাদ্যটা কিন্তু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই উপপাদ্যের মধ্যে কি বলতে চেয়েছে। উপপাদ্যটাকে তোমরা এরকমভাবে মনে রাখবে যে এফ অফ এক্স একটি এক্সের বাস্তব অপেক্ষক যেটা কিনা ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বির মধ্যে সংজ্ঞাত এবং ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বিতে কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভ্যাল এ কমা বিতে ডিফারেন্সিয়েবল এবং এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি যদি হয় তাহলে একটা অন্ততপক্ষে একটা সি পাবো যার জন্য এফ ড্যাশ অফ সি ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? তাহলে এইটা ছিল আমাদের রোলের উপপাদ্যের মূল বিবৃতি। এবার এই যে রোলের উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, এইখান থেকে আমার অঙ্ক কেমন আসবে, তোমাকে ধরো একটা ফাংশন দিয়ে দেবে, এখানে যেমন এফ অফ এক্স বলেছে এফ অফ এক্স ফাংশনটা দিয়ে দেওয়া হবে, এই যে এ কমা বি ক্লোজ ইন্টারভ্যালে বিস্তারটা দিয়ে দেওয়া হবে, তোমাকে হয় বলবে যে যাচাই করো রোলের উপপাদ্য প্রযোজ্য কিনা, মানে এই তিনটে শর্ত সিদ্ধ হচ্ছে কিনা এটা তোমাকে যাচাই করতে হবে, কখনো কখনো বলবে যে সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই মানে হচ্ছে তখন তোমাকে সি বের করে দেখাতে হবে এফ ড্যাশ অফ সি ইকুয়াল টু 0 হচ্ছে কিনা, ঠিক আছে? যদি বলে শুধু প্রযোজ্য কিনা তাহলে তিনটে শর্ত সিদ্ধ হচ্ছে কিনা দেখে নেব, আর যদি সত্যতা যাচাই বলে তাহলে আমাকে সি বের করে এফ ড্যাশ অফ সি ইকুয়াল টু 0 এইটা প্রমাণ করতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে 2 ধরনের অঙ্ক আসবে। আচ্ছা, অঙ্কের কথা যাওয়ার আগে আমি একটু এই রোলের উপপাদ্যের যে থিওরেমটা আমরা পড়লাম এই থিওরেমটা কিন্তু তোমরা পড়ে 3-4 বার খাতায় নিজে লিখবে, ঠিক আছে? মিনিমাম 3-4 বার খাতায় লিখবে, তাহলেই দেখবে মুখস্থ হয়ে যাবে। এই রোলের উপপাদ্যের এবার এই জ্যামিতিক একটা তাৎপর্য আছে, যে জিনিসটা তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় খুব একটা আসে না, পরবর্তীতে যখন তোমরা হায়ার স্টাডি করবে তখন পাবে, তবুও আমি এই জ্যামিতিক তাৎপর্যটা একটুখানি তোমাদের ইন শর্ট বলে দিচ্ছি। আমরা এইখানে একটা ছবি এঁকে নিয়েছি, দেখো একটা গ্রাফ ড্র করেছি, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে নিয়েছি। এই যে মনে করো এই যে গ্রাফটা আমরা এঁকেছি এই গ্রাফটা মনে করো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে? এই গ্রাফটা হচ্ছে কি না, যে এফ অফ এক্স ফাংশানের কথা আমরা বলছি সেই ফাংশানের ছবিটা, সেই ফাংশানের গ্রাফ এটা। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স গ্রাফ, এটা যদি সাইন এফ অফ এক্সটা ফাংশানটা যদি সাইন ফাংশন হয় তাহলে সাইনের গ্রাফ হবে, কস ফাংশন হলে কসের হবে, বা অন্য যে কোনো ফাংশন হলে তার গ্রাফ হবে এটা। এইবার এই এফ অফ এক্স ফাংশনটা ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি, তাহলে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হলো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট আর এই পয়েন্টটা হলো এক্স ইকুয়াল টু বি পয়েন্ট। তাহলে ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে সংজ্ঞাত, এবং দেখো দেখতেই পাচ্ছ যে এই ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে ফাংশনটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। এইবারে দেখো এইখানে যে এক্স ইকুয়াল টু এ বসানোর ফলে এফ অফ এর যে মানটা এসছে এই জায়গাটায় যে হাইটটা পাচ্ছ এফ অফ বি এরও ঠিক সেম হাইটটা পাচ্ছ, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু যদি এফ অফ বিও হয়ে যায়, তিনটে শর্তই যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এই এ থেকে বি এর মধ্যে অন্ততপক্ষে একটা সি পাওয়া যাবে, বেশিও হতে পারে, যেখানে এফ ড্যাশ অফ সি ইকুয়াল টু 0। এখন দেখো এফ ড্যাশ অফ সি ইকুয়াল টু 0 তার মানে কি এক্স ইকুয়াল টু সি পয়েন্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0। আচ্ছা মনে করে দেখো ক্লাস 11-এ অন্তর্কলজের ব্যাখ্যা বলে একটা চ্যাপ্টার পড়েছিলে, সেখানে কিন্তু পেয়েছিলে যে কোনো পয়েন্টের মানে যে কোনো ফাংশানের একটা নির্দিষ্ট পয়েন্টে যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে কিন্তু ওই বিন্দুতে তার স্পর্শকের নতি বোঝায়। এই জিনিসটা তোমরা কিন্তু ক্লাস 11-এ অন্তর্কলজের ব্যাখ্যা চ্যাপ্টারে পেয়েছিলে, যে কোনো বিন্দুতে কোনো ফাংশানের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে ওই বিন্দুতে তার স্পর্শকের নতি বোঝায়। স্পর্শক মানে বুঝতেই পারছো। এখন দেখো এই যে সি পয়েন্টটায়, দেখো সি পয়েন্টে যদি আমি স্পর্শকটা নিই তাহলে এইরকম হবে, আর সেইটা কি হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের এই সি পয়েন্টে যদি স্পর্শকটা নিই তাহলে সরল রেখাটা এরকমভাবে স্পর্শ করে বেরিয়ে যাবে, যেটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। আর এক্স অক্ষের সমান্তরাল কোনো সরল রেখার নতি কী হয়, সবসময় 0 হয়। তার মানে এই বিন্দুতে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিলে 0 পাবো, কারণ আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার নতি 0। তাহলে
এই স্পর্শকটার নতি 0, অর্থাৎ এই বিন্দুর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0। একই রকমভাবে এখানেও দেখো ডি পয়েন্টেও আমরা একটা বিন্দু পাবো, যে বিন্দুতে স্পর্শকটা টানলে এক্স অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ নতি 0, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডি বিন্দুতেও 0। এইতেও সেম, ঠিক আছে। তার মানে এ থেকে বিতে আমি যদি এই ফাংশানটা y = f(x) ফাংশনের গ্রাফটা যদি এরকম ধরে নিই, তাহলে 3টে বিন্দু পাচ্ছি যেখানে নতিটা 0, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0। 3টে পয়েন্ট পাচ্ছি, সি, ডি এবং ই 3টে পয়েন্ট পাচ্ছি যে বিন্দুতে এই লেখচিত্রের এই ফাংশানের স্পর্শক 3টে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তাহলে আমাদের এইটাই হচ্ছে জ্যামিতিক তাৎপর্য কি রোলস থিওরেমের, যে কোনো ফাংশন যদি একটা নির্দিষ্ট পরিসরের বদ্ধ পরিসরের মধ্যে কন্টিনিউয়াস হয় এবং ডিফারেন্সিয়েবল হয় এবং দুটো এন্ড পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালু সেম হয়, তাহলে ওই দুটো এন্ড পয়েন্টের মাঝে কোথাও না কোথাও একটা জায়গায় গিয়ে আমরা অন্ততপক্ষে একটা সি পাবো। যেমন ধরো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবার এবং এই পয়েন্টটা, অন্ততপক্ষে একটা, এখানে 3টে পেয়েছি, আরও বেশি পেতে পারি বা একটা, অন্ততপক্ষে একটা পাবো যে পয়েন্টের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হবে। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 মানে হচ্ছে সেই বিন্দুতে স্পর্শকের নতি বোঝাই, ঠিক আছে। এইটা ছিল আমাদের রোলস থিওরেমের জ্যামিতিক তাৎপর্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা থিওরেমটা অবশ্যই খাতায় লিখে নেবে, পাশে এই লেখচিত্রটাও এঁকে রাখবে, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব রোলস থিওরেম থেকে অঙ্ক কেমন আসে। তোমাদের বইয়ে দেখবে বেশ কয়েকটা রোলস থিওরেমের পরে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। আমি সরাসরি বইয়ের উদাহরণটাকেই তোমাদেরকে এখন বুঝিয়ে দেব, পরে এক্সারসাইজ করতে গিয়ে তখন আরও পাবে, তখন আরও ভালোভাবে বুঝে যাবে। চলো তাহলে একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এইখানে দেখো আমি তোমাদের এসএনদের বইয়ের প্রথম উদাহরণটাই দেখে নিচ্ছি। প্রথম উদাহরণটাই আমি সরাসরি বই থেকেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর যখন এক্সারসাইজের অঙ্ক করব তখন আমরা নিজেরা লিখে করব। যেমন দেখো আমি কি বললাম, এইখান থেকে অঙ্ক আসতে পারে দুই ধরনের। প্রথমত তোমাকে ফাংশন বলে দেবে আর এই বদ্ধ পরিসরটা বলে দেবে। তারপর হয় বলবে যে রোলের উপপাদ্য সত্যতা যাচাই করো, রোলের উপপাদ্য সত্য কিনা যাচাই করতে বলবে, অথবা বলবে প্রযোজ্য কিনা দেখো। যদি প্রযোজ্য কিনা দেখো বলে তাহলে আমাকে 3টে শর্ত সিদ্ধ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে প্রযোজ্য, যদি সিদ্ধ না হয়ে যায় 3টে শর্ত কোনো একটা যদি সিদ্ধ না হয় তাহলে প্রযোজ্য নয়। আর সত্যতা যাচাই করতে বললে তোমাকে 3টে শর্ত সিদ্ধ করাতে হবে। তারপরে তোমাকে সি f'(c)=0 বসিয়ে সি এর মান বের করতে হবে, বের করে তোমাকে দেখাতে হবে যে সিটা এই পরিসরের মধ্যে আছে কিনা, ঠিক আছে। তো চলো একে একে দেখে নিচ্ছি। আমি প্রথম উদাহরণটাই দেখে নিচ্ছি। বলছে -2 ≤ x ≤ 2 বিস্তারে f(x) = x³ - 4x এই অপেক্ষকের ক্ষেত্রে রোলের উপপাদ্য যাচাই করো। দেখো ফাংশনটা কি, f(x) = x³ - 4x, মানে এটা কিন্তু একটা পলিনোমিয়াল ফাংশন, অর্থাৎ বহুপদ অপেক্ষক, ঠিক আছে। আমি করলাম কি, ফাংশনটা লেখার পরে পরে ওর ডেরিভেটিভটা বের করে রাখলাম। তাহলে f(x) = x³ - 4x হলে f' হবে 3x² - 4। তাহলে যেহেতু f(x) একটি বহুপদ অপেক্ষক, বহুপদ অপেক্ষকগুলোর ক্ষেত্রে দেখবে তোমাকে একটা সুবিধা আছে, যেগুলো তোমরা পলিনোমিয়াল পেয়ে যাবে, সেইগুলোর ক্ষেত্রে দেখবে তোমাকে সন্ততা এবং অবকলন যোগ্যতাটা এমনি বলে দিতে পারবে যে ওখানে প্রযোজ্য, ঠিক আছে। কারণ দেখো -2 যদি তুমি এই ফাংশানে বসাও, দেখো -2 এই ফাংশানের একটা বীজ, 2 এই ফাংশানের একটা বীজ হবে। যদি দুটোই বীজ হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা শেষে কি দেখবো এটা। আচ্ছা, তো প্রথমটার থেকে দেখে নাও। যেহেতু f(x) একটি বহুপদ অপেক্ষক, সুতরাং এটি যে কোনো সসীম বিস্তারে সর্বত্রই সন্তত এবং অবকলনযোগ্য। ফলে আমাদের একটা বেনিফিট হচ্ছে, যদি আমরা বহুপদ অপেক্ষক কোনো ফাংশন পেয়ে যাই তাহলে আমরা এই কথাটা লিখলেই আমাকে কিন্তু আর সন্ততা এবং অবকলনযোগ্যতাটা যাচাই করতে হবে না। বহুপদ অপেক্ষক সব সময়ই কি হয়, সন্তত এবং অবকলনযোগ্য হয়। তাহলে আমাকে দুটো শর্ত হয়ে গেল, সন্তত শর্তটা হয়ে গেল, অবকলনযোগ্যতাও হয়ে গেল। থার্ড কন্ডিশন কি, তাহলে আমাকে থার্ড কন্ডিশন হচ্ছে এই বদ্ধ পরিসরের দুটো এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু সেম হতে হবে। আচ্ছা, তাহলে -2 প্রথমে বসিয়ে দেখি। তাহলে অতএব f(x) অপেক্ষকের -2 < x < 2 বিস্তারে সন্তত এবং ওপেন ইন্টারভ্যাল, দেখো এখানে ইকুয়াল-টুটা দেয়নি, এই বিস্তারে কিন্তু অবকলনযোগ্য, অর্থাৎ f' অস্তিত্ব আছে মানে অবকলনযোগ্য। তাহলে থার্ড কন্ডিশনে চলে আসছি। তাহলে অতএব আবার f(-2), কারণ এই পয়েন্টটা, তাহলে f(-2) সমান কি হচ্ছে,
-2 এর কিউব -4 × -2 মানে 0, এবং f(2) কী হচ্ছে 2 কিউব -4 × 2 মানে এটাও 0। তাহলে f(-2) আর f(2) কি সমান নয়? তাহলে অতএব f(-2) এবং f(2) সমান হয়ে গেল, মানে আমাদের থার্ড কন্ডিশনটাও কিন্তু হয়ে গেল। তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা এখানে সন্ততা পেয়ে গেলাম, সেকেন্ড কন্ডিশন অবকলনযোগ্যতাও পেয়ে গেলাম, থার্ড কন্ডিশন হচ্ছে কি দুটো এন্ড পয়েন্টে ফাংশনের ভ্যালুও সমান হয়ে গেল, মানে তিনটে শর্তই সিদ্ধ করে গেল। তিনটে শর্ত যদি সিদ্ধ করে যায় তার মানে কি বলতে পারি রোলের থিওরেম প্রযোজ্য, রোলস থিওরেম এখানে কিন্তু প্রযোজ্য হয়ে গেল। তারপরে আমি কি লিখছি, সুতরাং তারপরেই বলছে যে সুতরাং f(x) অপেক্ষক রোল উপপাদ্যের তিনটি শর্তই সিদ্ধ করে, অতএব -2 ও 2 এর মধ্যে, তাহলে তিনটে শর্তই সিদ্ধ করে যাচ্ছে মানে রোলের থিওরেম প্রযোজ্য। রোলের থিওরেম প্রযোজ্য হলে লাস্ট কনক্লুশন কি আমরা বলেছি যে তাহলে দুটো এন্ড পয়েন্ট অর্থাৎ এ এবং বি এর মাঝে একটা সি পাবো। এখানে এ বি মানে কি -2 আর 2, তাহলে অতএব -2 ও 2 এর মধ্যে এক্সের অন্তত একটা মান পাওয়া যাবে, সেটা ধরে নিচ্ছি কি না x = c ধরে নিচ্ছি, এমনভাবে আছে যার জন্য f'(c) = 0। বোঝা গেল? তাহলে রোলের তিনটে শর্ত প্রযোজ্য হয়ে গেল, তাহলে আমরা বলতে পারছি দুটো এন্ড পয়েন্টের মাঝে অন্তত পক্ষে একটা মান পাবো, ধরে নিচ্ছি c, যার জন্য f'(c) = 0 হবে। তাহলে আগে আমরা f' বের করে রেখেছি, f' মানে আমরা পেয়েছিলাম 3x² - 4, তাহলে f'(c) মানে হচ্ছে 3c² - 4, সেইটা 0, 0 হলে c² = 4/3, তাহলে c = ±2/√3। তার ক্যালকুলেটরে তোমরা ভ্যালুটা বের করে নেবে, 2/√3 ভ্যালু এইটা হচ্ছে। এখন দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো মান পাচ্ছি, কিন্তু আমার পরিসরটা কি -2 থেকে 2। এখন নেগেটিভ ভ্যালুটা যদি আমি ধরি, নেগেটিভ ভ্যালুটা কি -1 পয়েন্ট সামথিং, তাহলে ওটা নিশ্চয়ই -2 এর থেকে বড়, তাহলে ওইটা কিন্তু -2 থেকে 2 এর মধ্যেই থাকছে। আবার পজিটিভ ভ্যালুটা তো থাকছেই, কারণ পজিটিভ ভ্যালুটা 1 পয়েন্ট সামথিং, যেটা কিনা 2 এর থেকে ছোট, তাহলে এটাও কিন্তু -2 থেকে 2 এর মধ্যে থাকছে। তাহলে দেখো এ থেকে বি এর মধ্যে কিন্তু এখানে সি এর আমি যে দুটো ভ্যালু পেলাম সেই দুটো ভ্যালুই কিন্তু দুটো এন্ড পয়েন্টের মাঝেই থাকছে, ঠিক আছে, এবং কি হচ্ছে না তাদের ফাংশনাল ভ্যালুটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত। ঠিক আছে, এখানে আমার সত্যতা যাচাই ছিল, তাই আমাকে প্রথমে তিনটে শর্ত সিদ্ধ কিনা প্রযোজ্য কিনা দেখলাম, তারপরে সি এর মান বের করলাম, সি এর মান বের করে দেখালাম যে সেইটা হচ্ছে দুটো এন্ড পয়েন্টের মাঝেই আছে, তাহলে এখানে হলো আমাদের সত্যতা প্রমাণিত। এই ছিল সত্যতা প্রমাণ। আর যদি প্রযোজ্য কিনা যে যাচাই করতে বলে তখন আমার তিনটে শর্ত সিদ্ধ হলেই প্রযোজ্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের এই একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে রোলস থিওরেম থেকে কেমন ধরনের অঙ্ক আসে। এরপরে যখন আমরা এক্সারসাইজ করব তখন আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব এই চ্যাপ্টারের আরও একটা উপপাদ্য আছে। এই চ্যাপ্টারে মোট দুটো উপপাদ্য, তো আমাদের সেই সেকেন্ড উপপাদ্যটা নিয়ে একটুখানি এবার আমরা আলোচনা করব। তারপর আমরা এক্সারসাইজে যখন অঙ্ক করব দুটো উপপাদ্য নিয়ে একসঙ্গে যখন কাজ করব তখন বুঝে যাব পরীক্ষায় কেমন প্রশ্ন আসে আর কীভাবে উত্তর করতে হয়। কিন্তু এই চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসে কারো কিন্তু মিস যায় না, সবাই কিন্তু অ্যাটেন্ড করতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে আমি চলে এসেছি দেখো তোমাদের 2 নম্বর উপপাদ্যটাই। এই চ্যাপ্টারের 2 নম্বর উপপাদ্যটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য বা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। ঠিক আছে, আমরা শর্টকাটে ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলবো। ল্যাগ্রাঞ্জেস মধ্যম মান উপপাদ্য বা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। চলো এই থিওরেমটা দেখে নেওয়া যাক। কি এই থিওরেমের বিবৃতিটা কি? তাহলে বলছে যদি f(x) এক্সের একটি বাস্তব অপেক্ষক হয়, একই রকম কথা, f(x) যদি এক্সের একটি বাস্তব অপেক্ষক হয় এবং অপেক্ষকটি a < x <b বদ্ধ বিস্তারে অর্থাৎ ক্লোজ ইন্টারভ্যাল a, b বিস্তারে সংজ্ঞাত হয়, যার জন্য কি না a < x <b মানে ক্লোজ ইন্টারভ্যাল a, b বিস্তারে সন্তত এবং a x b মানে এখানে ইকুয়াল নেই, মানে এটা ওপেন ইন্টারভ্যাল, মানে ওপেন ইন্টারভ্যাল a, b বিস্তারে অবকলনযোগ্য। তাহলে প্রথম দুটো শর্ত সেম, অবকলনযোগ্য। তাহলে তবে a এবং b এর মধ্যে x এর অন্তত একটি মান ধরে নিলাম c পাওয়া যাবে, যার জন্য কি না f'(c) সমান f(b - f(a/b - a) হবে। ঠিক আছে, তাহলে ওই থিওরেমটার সঙ্গে এই থিওরেমের পার্থক্যটা কোথায়? ওই থিওরেমে ছিল আমার 3টে শর্ত, কিন্তু এই থিওরেমে আছে আমার 2টো শর্ত। প্রথম দুটো শর্ত শুধু, থার্ড কন্ডিশনটা এখানে নেই। থার্ড কন্ডিশনটা কি ছিল ওই থিওরেমের? f(a) = f(b). এখন দেখো
যার জন্য ওখানে এফ ড্যাশ অফ সি 0 হতো, আর এখানে এফ ড্যাশ অফ সি কী হচ্ছে, এফ ড্যাশ অফ সি সমান হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। ঠিক আছে, যদি আমি দেখো ল্যাগ্রাঞ্জেস থিওরেমে ওই থিওরেমটার থার্ড কন্ডিশনটা বসিয়ে দিতাম এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এই টার্মটা তো 0 হয়ে যেত, মানে লবে 0 হলে পুরোটাই 0, অর্থাৎ এফ ড্যাশ অফ সিও 0। তার মানে যদি থার্ড কন্ডিশনটা শর্ট মানে থাকতো এখানে, মানে যদি হয় ল্যাগ্রাঞ্জেস থিওরেমের ক্ষেত্রে যদি থার্ড কন্ডিশনটাও সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওটা রোল থিওরেমে চলে গেল। ঠিক আছে, তাহলে পার্থক্য হচ্ছে একটাই, ল্যাগ্রাঞ্জেস থিওরেমে দুটো কন্ডিশন থাকে, আর ল্যাগ্রাঞ্জেস থিওরেমে এফ ড্যাশ অফ সি সমান 0 হয় না, হয় এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। তাহলে এখানে বলছে এফ অফ এক্স একটি এক্সের বাস্তব অপেক্ষক যদি হয়, অপেক্ষকটা যদি একই রকম ক্লোজ ইন্টারভ্যালে বিস্তারে সংজ্ঞাত, যার জন্য 1 নম্বর হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বিতে সন্তত বা কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভ্যাল এ কমা বিতে অবকলনযোগ্য বা ডিফারেন্সিয়েবল, তাহলে আমরা এ থেকে বি এর মধ্যে এর মধ্যে এক্সের অন্ততপক্ষে একটা মান সি পাবো, যার জন্য এফ ড্যাশ অফ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জেস থিওরেমের বিবৃতি। এবার ল্যাগ্রাঞ্জেস থিওরেমের আরও একটা রূপ আছে, ল্যাগ্রাঞ্জেস থিওরেমকে আরও একরকমভাবে লেখা যায়, চলো সেটা দেখে নিই। চলো আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেমের আর একটা রূপ আছে, আর এক রকমভাবে লেখা যায় সেইটা দেখে নিই। আচ্ছা, এখানে দেখো ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি এর কথা বলা হয়েছিল, তার মানে ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি যদি আমি ভাবি তাহলে নিশ্চয় বিটা এর থেকে বড়। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এই বিটা এর থেকে এইচ পরিমাণ বড়, অর্থাৎ এই গ্যাপটা হচ্ছে এইচ পরিমাণ। ঠিক আছে, তাহলে বি যেহেতু বড়, আমি এদিক থেকে শুরু করেছি, তো তাহলে এটা এ থেকে যদি বি এ যায় তো বি বড়, আমি ধরে নিচ্ছি বি থেকে এর গ্যাপটা হলো এইচ, অর্থাৎ মনে করি বি মাইনাস এটা হলো এইচ। ঠিক আছে, তাহলে অতএব বি সমান কি এ প্লাস এইচ, তাহলে বি হচ্ছে এর থেকে কি এইচ পরিমাণ বড়, বি ইকুয়াল টু এ প্লাস এইচ। এখন আমার ল্যাগ্রাঞ্জের থিওরেমের কন্ডিশন অনুযায়ী সিটা কি হবে, এ থেকে বি এর মাঝখানে অবস্থান করবে, অন্তত পক্ষে একটা ভ্যালু তো পাবোই, তাহলে সিটাকে আমি ধরে নিচ্ছি, তাহলে এ লেস দেন সি লেস দেন বি, অবশ্যই সি তাহলে এ থেকে বি এর মাঝামাঝি কোথাও, মাঝখানে এদের মাঝখানে কোথাও একটা অবস্থান করছে আর কি। তো আমি ধরে নিচ্ছি তাহলে এবার সিটা তাহলে কি, তাহলে সি নিশ্চয়ই এর থেকে বড় আর বি এর থেকে ছোট, তাহলে সি সমান এ প্লাস সামথিং হবে, সেই সামথিংটা আমি ধরছি থিটা ইন্টু বি মাইনাস এ, যেখানে থিটার মানটা হলো 0 থেকে 1 মধ্যে। তার মানে কি থিটা কিন্তু 0 থেকে 1 মধ্যে যদি হয় তার মানে থিটা ভগ্নাংশ কিছু একটা, 0 থেকে বড় 1 থেকে ছোট, মানে কি 0 থেকে 1 মধ্যে হলে তাহলে ভগ্নাংশ হাফ বা 1/3 বা 1/4 বা এরকম কিছু একটা ভগ্নাংশ, আর বি মাইনাস এ মানে তো এইচ, তাহলে সিটা হয়ে যাচ্ছে এর থেকে বড় খুব সামান্য একটা জিনিস, মানে এর থেকে বড় কিন্তু এইচ এর থেকে এর থেকে বড় কিন্তু বি এর থেকে বড় নয়, বি এর থেকে কিন্তু ছোট হতে হবে। তাহলে বি সমান যদি এ প্লাস এইচ হয়ে যায়, তার মানে এ প্লাস এইচ মানে কি এইচের সাথে 1 গুণ আছে, তাহলে বি মানে হচ্ছে এ প্লাস এইচ ইন্টু 1, তাহলে আমাকে কি হতে হবে, সিটাকে তো বি এর থেকে ছোট হতে হবে, তাহলে সিটা হচ্ছে এ প্লাস এইচের সঙ্গে থিটা গুণ, যেখানে যে থিটাটা কিনা 1 থেকে ছোট, ফলে খুব স্বাভাবিক, তাহলে সি বি এর থেকে ছোট হয়ে গেল। তাহলে এবার যদি আমি ল্যাগ্রাঞ্জেস থিওরেমের যে লাস্ট যে ইকুয়েশনটা সেখানে যদি বসাই, তাহলে এফ ড্যাশ অফ সি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, ওইখানে যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে সি এর জায়গায় বসাবো এ প্লাস থিটা এইচ, তাহলে এফ ড্যাশ অফ এ প্লাস থিটা এইচ সমান বি এর জায়গায় এ প্লাস এইচ, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, যেখানে থিটাটা হচ্ছে কি 0 থেকে 1 মধ্যে অবস্থিত, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। ঠিক আছে, তো যাই হোক এই যে চেহারাটা বা এই যে আকারটা ল্যাগ্রাঞ্জেস থিওরেমের, এই আকারটা তোমাদের খুব বেশি দরকার পড়বে না, আমরা আগে যেটা পড়লাম সেটাই আমরা কাজে লাগাবো, কিন্তু এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসে, সেই এমসিকিউটা হচ্ছে এই যে থিটার বিস্তারটা। ল্যাগ্রাঞ্জেস থিওরেমের যে আর একটা রূপ আছে সেই রূপে যে আমরা থিটাটা ব্যবহার করি, থিটার বিস্তার কত, থিটার বিস্তার কিন্তু 0 থেকে 1 মধ্যে, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেকবার আসে যে থিটার বিস্তারটা কত। ঠিক আছে, থিটার বিস্তারটা হচ্ছে 0 থেকে 1, এইটা বলার জন্যই আমাকে এই চেহারাটা আর কি বলা। তাহলে এই হলো আমাদের ল্যাগ্রাঞ্জেস থিওরেম। এবার আমরা একটুখানি দেখে নেব ল্যাগ্রাঞ্জেস থিওরেম থেকে কেমন অঙ্ক আসে। আচ্ছা, আমরা আর একটা জিনিস দেখে নিই, এই যে আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেমের এই যে রূপটা পেলাম, ঠিক আছে, এই যে আর একটা ফর্ম পেলাম, এই ফর্মটার একটা সিম্পলিফিকেশান এরকমও হয় অনেক সময় যে এইচটাকে আমি কোনাকুনি গুণ করে যদি দিই তাহলে কি হবে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, মানে এইটা আর কি, এইটা সমান কি হয়ে যাবে, তাহলে এইচ ইন্টু এফ ড্যাশ অফ এ প্লাস থিটা এইচ, তার মানে অতএব দাঁড়াচ্ছে
এফ অফ এ প্লাস এইচ সমান, এই এফ অফ এটা ওইদিকে গেলে পজিটিভ, তাহলে এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ অফ এ প্লাস থিটা এইচ। এই চেহারাটাও মনে রাখবে, ঠিক আছে? কারণ অনেক সময় এই ইকুয়েশনটা দিয়ে দিল যে এফ অফ এ প্লাস এইচ সমান এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ অফ এ প্লাস থিটা এইচ, এখানে থিটার বিস্তার কত। এই যদি চেহারাটা দিয়ে দেয় তখন হয়তো তোমরা অনেকে গুলিয়ে ফেললে, কারণ তোমরা এটা তো জানতে, তোমরা তো এটা জানতে না, এটাও মনে হতেই পারে। তো এফ অফ এ প্লাস এইচ সমান এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ অফ এ প্লাস থিটা এইচ, এই চেহারাটার দিয়েও অঙ্ক অনেক থাকবে, আমরা সেগুলো দেখে নিচ্ছি। চলো, এই যে আমি একটা তোমাদের উদাহরণ নিয়েছি ল্যাগ্রাঞ্জেস থিওরেমের যে প্রথম উদাহরণটা, সেইখানে বলছে দেখো, নিম্নলিখিত অপেক্ষকগুলির ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জেস মধ্যমান উপপাদ্যের সত্যতা যাচাই করো। যেমন করে তাহলে আমরা রোলস থিওরেমে করতাম, তাহলে রোলস থিওরেমে যেমন সত্যতা যাচাই করতাম, তেমন এখানেও হচ্ছে ল্যাগ্রাঞ্জেস থিওরেমের ক্ষেত্রেও আমাকে সত্যতা যাচাই করতে হবে। মানে কি না, আমাকে ফাংশনটা নিতে হবে, ফাংশনটা নিয়ে আমাকে ওই যে ল্যাগ্রাঞ্জেস থিওরেমে যে দুটো কন্ডিশন, সেই দুটো কন্ডিশন সিদ্ধ করছে কিনা দেখতে হবে। তাহলে যদি সিদ্ধ করে তাহলে একটা এফ ড্যাশ অফ সি থাকবে, একটা সি থাকবে, যার জন্য এফ ড্যাশ অফ সি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। যেমন এখানে এফ অফ 4 মাইনাস এফ অফ 3 বাই 4 মাইনাস 3। এরকমভাবে ওখান থেকে তোমাকে সি এর মানটা বের করতে হবে, বের করে দেখাতে হবে সি 3 থেকে 4-এর মধ্যে অবস্থান করছে কিনা। এইটা হচ্ছে সত্যতা যাচাই। আর ল্যাগ্রাঞ্জেস থিওরেম থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো বেশি আসে সেইগুলো হলো এই যে এই ধরনের অঙ্কগুলো। ল্যাগ্রাঞ্জেস মধ্যমান উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে হবে যে দুটো ফাংশন ছোট বা তিনটে ফাংশন ছোট বা বড় দিতে পারে, এই ধরনের অঙ্কগুলো, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো এক্সারসাইজে আমরা আরও অনেক বেশি করবো। এখানে তো একটা দেখাচ্ছে, এক্সারসাইজে আরও অনেকগুলো করবো এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্টও। তো তোমাদের এই চ্যাপ্টারের যে দুটো থিওরি, সেই থিওরি এখানেই আমাদের শেষ হলো। এরপরে আমরা কিন্তু এক্সারসাইজে চলে যাব সরাসরি। তাহলে ল্যাগ্রাঞ্জেস উপপাদ্যের সত্যতা যাচাই এবং ল্যাগ্রাঞ্জেস উপপাদ্য থেকে দুটো ফাংশন বা তিনটে ফাংশনের ছোট বড় সম্পর্ক, কে কার থেকে বড় কে কার থেকে ছোট, এই যে অঙ্কগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো আমরা যখন এক্সারসাইজ করব তখন দেখে নেব। তাহলে এই যে আমাদের অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টারের যে সেকেন্ড পার্ট, অর্থাৎ পার্ট বি পোর্শনটার থিওরি কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল। এরপরে আমরা এবার অঙ্ক শুরু করব, ঠিক আছে? থিওরিও শেষ হয়ে গেল, আর সেই সাথে সাথে আমাদের আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে এই চ্যাপ্টারের প্রবলেম সলিউশন নিয়ে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তোমরা এই থিওরিগুলো খুব ভালোভাবে পড়ো এবং বারবার পড়ো, লিখে লিখে পড়ো, 3-4 বার করে লিখে লিখে পড়ো এবং সঙ্গে উদাহরণগুলো দেখতে থাকো, যাতে করে অঙ্কগুলো করতে আর অসুবিধা না হয়। এই চ্যাপ্টারের অঙ্ক করতে কিন্তু তোমাকে খানিকটা ভাষা লিখতে হবে, খানিকটা বাংলা ভাষা লিখতে হবে। সেই লেখাগুলোও আমি তখন সময়ের সাথে সাথে অঙ্ক করতে করতে দেখিয়ে দেব, ঠিক আছে? সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস টু অল অফ ইউ।